চৈত্র সংক্রান্তিতে আমরা পাঁচন রান্না করি। আজ চৈত্র সংক্রান্তি, আগামীকাল পয়লা বৈশাখ। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। চৈত্র সংক্রান্তিতে আত্মীয় স্বজন নিয়ে পাঁচন রান্না খাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সূর্য উদয়ের আগে ৮ কাঁটা এবং ২০ কাটালি দিয়ে ধোঁয়া লাগাচ্ছি গায়ে। ছোটবেলা থেকে দেখে আসছি এইসব নিয়মগুলো। চৈত্র মাসের ১৫ তারিখ গেলেই ২০ কাটালি ধুমকি উঠিয়ে ওগুলি রোদে শুকিয়ে জড়ো করে রাখা হতো। সংক্রান্তির আগের দিন মানে ফুল বিহু দিন বিকেল বেলায় ৮ কাঁটা এবং ধুমকি ২০ কাটালি সব উঠোনের মাঝখানে জড়ো করে রাখা হতো। একটু খড়ও রাখা হতো আগুন ধরানোর জন্য। তো চৈত্র সংক্রান্তির দিন ভোরবেলায় সূর্য উদয়ের অনেক আগে অন্ধকার থাকতে উঠে ওই ২০ কাটালি ধুমকিতে আগুন জ্বালাতেন বড়রা। তারপর আস্তে আস্তে সবার হই হুল্লোড় শুনে আমরা সবাই ঘুম থেকে উঠে আসতাম। বাড়ির ছোট বড় সবাই এই আগুনের তাপ নিতাম এবং ধোঁয়া লাগাতাম গায়ে। আর স্লোগান দেওয়া হতো, রোগ শোক দূর হও, আপদ বলা দূর হও। এভাবে নানা ধরনের স্লোগান দিয়ে ছোট বড় সবাই আমরা আগুনের ধোঁয়া লাগাতাম গায়ে। এরপরে ধোঁয়া কিছুটা কমে আসলে ছোট ছোট আম কুড়িয়ে ২০ কাটালির আগুনে পোড়াতে দিত। সকালবেলায় ওই পোড়া আম একটু ঠান্ডা হলে এরপর ওটা কচলিয়ে গরু ছাগলের গায়ে মাখিয়ে স্নান করাতো, যেন গরু ছাগলের গায়েও কোনো রোগ জীবাণু না থাকে। আর আমরা স্নান করার সময় হলুদ মেখে স্নান করতাম। হলুদ, দুব্বা, মেথি এইসব বেটে একটু সরিষার তেল দিয়ে কলা পাতায় মাখিয়ে রাখতেন। ওটা ভালো করে গায়ে মেখে সবাই আমরা পুকুরে স্নান করতাম, যেন রোগ জীবাণু শরীরে না থাকে। আজই যেন পুরাতন বছরের যত দুঃখ গ্লানি, রোগ ব্যাধি, রোগ জীবাণু আছে সব ধুয়ে মুছে যায়। আগের দিনের এইসব নিয়মগুলো এখনো আমরা করি। বাসায় নিই ওই একবারে ঘরে ঘরে ধোঁয়া দিম। আগে আন মারা দিত তো এরকম করে উঠানে যখন ২০ কাটালি পোড়াইতো। এবার কিছু অংশ পোড়ানি শেষ হয়ে আইলে যার যার ঘরে ঘরে লই যেত নি। ওই মশা মাছি দূর করবার লাই এটা ঘরে ঘরে দিত, রোগ জীবাণু দূর করবার লাই। চলো আমরাও দিই। একটা পর্ব শেষ হলো। এবার বিছানাগুলো গুছিয়ে পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব। তারপরে সবজি কাটতে বসবো, কারণ একা হাতে সব কাজ করতে হবে। পরে হয়তো বা ঘরটা মুছতে সময়ও পাবো না, অনেক কাজ। এতগুলো সবজি কাটা, মশলা বাটা, এরপরে রান্না করা,
দুপুরে আমার জ্যাঠাতো ভাইয়ের ঘরে ছেলে অ্যাডভোকেট মানিক বাবুকে নিমন্ত্রণ করেছি, পরিবারের সবাইকে নিমন্ত্রণ করেছি আসার জন্য। তো সেই হিসাবে আমাকে সবকিছু জোগাড় করতে হবে, শুধু পাঁচন রান্না করলে হবে না, আরো দুই একটা করতে, ভাজা ভুজি ডাল এসব রান্না করতে হবে, একটু ভাতও রান্না করব। সব মিলিয়ে অনেক অনেক কাজ আছে, তাই আগে থেকে প্ল্যান করে রেখেছি কোন কাজ আগে করব কোন কাজ পরে করব। গতকাল রাতে আমার ভালো করে ঘুমও হয় নাই, মনে হয় 3 ঘন্টাও ঘুমাই নাই। আবার ভোর 5টার সময় জেগে গেছি, ওই 20 কাঠালি ধুমকির ধোঁয়া গায়ে লাগাতে হবে তার জন্য। ঘর ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেছে, এখন সবজি কাটবো, সবজিগুলো বের করে নিচ্ছি। কিছু সবজি বাইরে আছে, গতকাল এনেছিলেন, কিছু কিছু আরো 2-3 দিন আগে এনেছিলেন, সেগুলো ফ্রিজে রেখেছি। সবগুলো সবজি মনে করে করে নামিয়ে নিলাম, তবে ডাঁটাগুলো আগেই কেটে রাখা হয়েছে, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো ডাঁটা, ওগুলি ফ্রিজে আছে, ওগুলি রান্নার সময় বের করব। 2টা বটি গতকাল রাতে ধার দিয়ে রেখেছি, 2জনে বসে কেটে নেব, বেশিক্ষণ সময় লাগবে না আশা করি, আপনাদের যদি আশীর্বাদ থাকে। কাঁঠাল ছাড়া কি আর হাসান হইব? যাইবানি কোনো বাজার মুই বাজারে এখন যাই কোনো যাইবানি রাতবাড়ি দিতে। আরে কাঁঠাল তো ফাঁকি গেছিল রে। আমি আমাকে কিরে কাঁঠালের সুগ্রান লাগে রে, যাই কাঁঠালে গিয়ে আনিও। এত সকালে কি খুলছে? 7টা বাজে। কিরে কাঁঠালের সুগ্রান ছুটলো কোন তোর? আশ্চর্য কথা। এত শক্ত কাঁঠাল আনলাম, তারপরে কি কাটতাম আগে দিতা বলে ওই ইয়া শুনি বই বই তুমি বই হিন্দি। আহারে কাঁঠাল ফাঁকি গেল। ঠাকুর তুমি ভরসা, এই কাঁঠাল ফাঁকি জানি বলে এটাই ভয় পাইছিলাম গো। তোরে কইলাম না কাড়া ছড়াইয়া লাগে। পার্থ যায় পৌঁছে নি কোনো ফোন দিবেন, এত সকালে পৌঁছে নি মনে হয় না। হ্যাঁ রাতের 12টার সময় বাস আসছে। অনেকে পাঁচনের রসুন দেয় না, আমরা দিই। আমরা আমাদের পূর্বপুরুষদের আমল থেকে রসুন দিয়ে পাঁচন রান্না করে। পাঁচন তো পাঁচনে, এটা একটা ঔষধি। তো এখানে সব ধরনের মশলাপাতি, সব ধরনের সবজি দিয়ে একটা পাঁচন রান্না করা হয়, এটাকে আমরা ঔষধিও বলি। আজকে যত রকমের যত কিছু পাওয়া যায়, লতা পাতা সব কিছু থেকে একটু একটু গোটা গোটা রসুন দিলে খাইতে ফাইন লাগে। বিক্রেতারা না, কালকে কাঁঠাল এটা দেখি আমার সন্দেহ হয়েছে, উপরে কাঁটা ছড়াইয়া আর একটু হলুদ হলুদও দেখা যায়, চিন্তা করি কোনো ফাঁকি যাইবনি। মুখটাও দেখলাম, তাই সেদিন হয়তো 3-4 দিন সেই কারণে ফাঁকি দিছে। দেখো না জায়গা কাঁঠাল আমি দিয়ে কোনো ফাঁকি দিই। মিষ্টি কুমড়োটা কেমন আগে চাই, এটাও কি অবস্থা কি জানি চাই আসলে। ওরে মিষ্টি কুমড়া আয় চাই, ওরে দেখি কি অবস্থা। ঠাকুর
না, দারুণ কুমড়া। কাঁঠালটা এখন মনটা খারাপ করে দিল, আবার যাত্রাবাড়ি যেতে হবে। আর কি কত কষ্ট করি যাত্রাবাড়ি থেকে এই কাঁঠাল এনেছি, এখন কাঁঠাল পাকা। কালকে রাত্রেও দেখছি না শক্ত ছিল, এখন সকালবেলা দেখি। আমি এখন কাটতে গেছি কিরে গ্রাম বারোর কা সর্বনাশ। মিষ্টি কুমড়া কাটি গেলে তেমনি বসে থাকিয়ে লাভ নাই। মিষ্টি কুমড়ো তো দারুণ, দেখা যাক। কাঁঠাল, মিষ্টি কুমড়া, আলু, গাজর, মিষ্টি আলু, পটল, ভেন্ডি, বরবটি, ঝিঙ্গে, চিচিঙ্গা, ধুন্দুল, পেঁপে, বেগুন, কাঁচকলা, তারপরে করলা, আম, ডাঁটা, এই ডাঁটা, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো ডাঁটা, হ্যাঁ, তারপর থানকুনি, এই থানকুনি পাতা, থানকুনি পাতা, সব মিলে কটা হলো? 16, 17, 18, 19, 20, 20টা হয়েছে। 20টা আইটেম। আরো দেখি আরো কিছু পাওয়া যায়নি, আরো লতা পাতা আছে না। সাজনার ডাটাও খাইছো কেন? ওহ, আইও আইও আইও। ও বেলো আনছো নি? কাঁঠালের জায়গা তো কম ন, মেলা বড়। কত দিয়ে আনছো ইয়া? 110 টাকা। যাক, ভালো হয়েছে। এই থাক না। আসলে ভাগ্যে যদি না থাকে, যত চেষ্টাই করা হোক ওইটা থাকবেই না। যেমন গতকাল একটা কাঁঠাল এনেছিলেন, ওটাও পেকে গেছে। এখন এই মাত্র যাত্রাবাড়ি গিয়ে আরেকটা কাঁঠাল আনলেন, ওটাও ভিতরে পাকা। ওটা মনে হয় বিকাল পর্যন্ত এটাও নরম হয়ে যেত, ভিতরের কোষগুলিও হলুদ এবং নরম হয়ে গেছে। যাই হোক, এখন কাঁঠালটা কেটে জলের ধারায় কষগুলো ধুয়ে নিচ্ছি। এখন কাটার সময় হাতে আর কষ লাগবে না। কোষগুলো রেখে দেব, যদি পারি খেয়ে নেব পরে। উপরের অংশটা শুধু দেব। এভাবে করে কেটে কোষগুলো আলাদা করে নেব, আর এই মোটা অংশটা দেব। এইটুকু হলেও কম হবে না, আরো তো অনেক অনেক সবজি কেটে নিয়েছি, হয়ে যাবে। তারপরও বড় পাতিলে 1 পাতিল পাঁচন হবে, দেখা যাক। সবজিগুলো কাটাকুটি শেষ হলে স্নান করে প্রথমে পূজাটা সেরে নিচ্ছি, তারপরেই আবার রান্নাঘরের কাজ আছে। 2টা ফুলের মালা গতকাল বানিয়েছিলাম, একটা ঠাকুরের সিংহাসনে লাগিয়েছি, আর একটা ঘরের দরজায় লাগিয়েছি। আগে এই ধরনের বুনো ফুলের মালা ঘরে যতটা দরজা আছে সব দরজার সামনে এভাবে করে ঝুলাতাম, কিন্তু এখানে তো এত ফুল পাই নাই, যা পেয়েছি ওটা দিয়ে 2টা মালা গেঁথেছি। নারিকেল, বেশি সব মিলাই মাখাই, তাড়াতাড়ি খাইলই। কত কাজ, রান্না বান্না সব কিছু রয়েছে বাবুরে, কোনদিন কি করুম ভগবানে জানে। সাড়ে 11টা বাজে, কতক্ষণে যে রান্না করুন, ওরা কতক্ষণে আসে কি জানি। রান্না করতেও সময় লাগবে, এতগুলো সবজি। তবে রান্নার জন্য সব রেডি করছি, একেবারে মশলাপাতি বাটি,
কেটে ধুয়ে সব রেডি, খাওয়া দাওয়া করেই যাই, আগুন জ্বালিয়ে দিলাম। চমৎকার লাগে খেতে, কিন্তু তাড়াহুড়ো করে খাচ্ছি। সব সবজিগুলো কাটা হলে স্নান করে আসলাম। এরপরে পূজা অনেক সেরে এসে সবজিগুলো ধুয়ে রেডি করে রেখেছি, তারপরেই মশলা বেটে নিয়েছি। এখন দিনের 12টার উপরে বেজে গেছে। রান্নাঘরেই আসলাম, এবার রান্না বসাবো। কাঁচকলাগুলো কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। রসুন আর সব সবজিগুলো ধুয়ে পরিষ্কার একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছি, যেন ধুলাবালি মশা মাছি না বসে। প্রায় সব মিলিয়ে 27-28 পদ হবে। তখন গুনেছিলাম 20 পদের মতো। এরপরে আরো কয়েকটা পদ যোগ হয়েছে। তারপরে আবার উনি বাইরে থেকে কিছুটা শাক সবজি লতা পাতার ওইসব এনেছিলেন। এখানে ধনিয়া, জিরা, আদা, রসুন বেটেছি, আরও বেটেছি গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, লং, দারুচিনি, এলাচ, এগুলি ভিন্ন ভিন্নভাবে বেটে রেখেছি। দারুচিনি, এলাচ, লং একসাথে বেটেছি, আর জয়ফল, জয়ত্রী, গোলমরিচ একত্রে বেটেছি। প্রথমে আলুগুলো ভেজে নেব। 3 চুলায় রান্না বসালাম। কালিজিরা ফোড়নে দিয়ে ভেন্ডিগুলো বসিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দেব পরে। ভেন্ডিগুলো খুব সুন্দর মতো ভেজে অল্প একটু পাঁচনে দেব, বাকিটা ভাতের সাথে খাওয়া হবে। মাঝে মাঝে আলুগুলো নেড়ে চেড়ে দিতে হচ্ছে, লাল লাল করে ভেজে নেব। এদিকে ইন্ডাকশন ওভেনে করলা ভাজা করব। করলাগুলো একটু মোটা এবং গোল গোল করে কেটেছি। স্বাদ মতো লবণ, হলুদ, একটু চালের গুঁড়ো, সামান্য একটু চিনি ভালো করে মাখিয়ে নিয়েছি। গরম তেলে ছেড়ে দিলাম। এভাবে করে উল্টে পাল্টে করলাগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব। ভেন্ডি ভাজা হয়ে আসছে, কয়েক পিস কুচানো কাঁচামরিচ দিলাম। 3 চুলায় রান্না বসিয়েছি। সবজিগুলো উপরে রাখা যাচ্ছে না, নিচেও রাখলাম। উপরে নিচে সব কিছু পরিষ্কার ধোয়া মোছা, কোনো জায়গায় কোনো সন্দেহ নাই। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে সম্পূর্ণ পর্বটি দেখে কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না পুরো পর্বটি কেমন লেগেছে। মিষ্টি কুমড়ো ভাজা বসিয়ে দিলাম 5 ফোড়ন কাঁচামরিচ দিয়ে। এরপরে লবণ হলুদ দিয়েছি পরিমাণ মতো। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে কাঁচকলা দিয়ে দিলাম। সাথে সাথে একটু লবণ হলুদ দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে কাঁচকলাগুলো লাল লাল করে ভেজে নেব। এদিকে করলা ভাজাগুলোও দেখে দেখে উঠিয়ে নিচ্ছি। যেগুলো হয়ে গেছে ওগুলো উঠিয়ে নিচ্ছি। কাঁচকলাও ভাজা হয়ে গেছে। করলা ভাজা উঠিয়ে ওই তেলেই ধুন্দুল, চিচিঙ্গা, ঝিঙ্গে, পটল একসাথে ভেজে নেব। সামান্য করে একটু লবণ দেব, এখানে হলুদ দেব না, শুধু লবণ দিয়ে ভেজে নেব। রান্না বসিয়ে দিলাম, মোটামুটি সব কিছু ভাজাভুজি হয়ে গেছে। এখন মশলা কষানোর পরিমাণ তেল দেব। ফোড়নে দিচ্ছি গোটা দারুচিনি, এলাচ, 5 ফোড়ন। নামানোর আগে আরও একবার ফোড়ন দিতে হবে, তাই প্রথমে এইটুকু তেল দিলাম শুধু মশলা কষানোর জন্য। ফোড়নটা রেডি হলে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এখন দেব আদা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ বাটাও দিয়ে দিলাম। প্রথমে বাটা মশলাগুলো কিছুক্ষণ মনের মতো করে কষিয়ে নেব। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলা কষানোর জন্য একটু জল দিলাম। স্বাদ মতো লবণ দিব।
গুঁড়ো মরিচ দেব। এবার সময় নিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। প্রথমে কাঁঠাল দেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তারপর আস্তে আস্তে সব সবজিগুলো দেব। মিষ্টি কুমড়ো দিলাম, এবার দেব অল্প একটু কাঁচা আম, মিষ্টি আলু আর পেঁপে। কাঁঠালটা কষিয়ে দেওয়া যেত, কিন্তু ফেঁকে যাওয়াতে এটাও একটু নরম হয়ে গেছে, তার জন্য আর আলাদাভাবে কষাই নেই। পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এখন এগুলি কেটে নেব। থানকুনি পাতা, সাথে আরও কয়েক পদের পাতা আছে, কচু পাতা, তারপর হেলেঞ্চা, মলেঞ্চা, আরও কি কলমি শাকের আগা, বিভিন্ন ধরনের যত লতা পাতা আছে সব কিছুর থেকে কচি আগাগুলো উনি এনেছিলেন। রসুনগুলো দিয়ে দিলাম। এখন দিলাম আলু আর কাঁচকলা ভাজা, আরও একটু ফোটানো গরম জল দিলাম। পরিমাণ বুঝে বুঝে দিতে হবে। প্রথমে একসাথে যদি জলটা দিয়ে দেই হয়তোবা ঠিক মতো হবে না, বেশিও হতে পারে কমও হতে পারে, তাই দেখে শুনে দিচ্ছি। এক বাটি শুকনো শিমের বিচি ধুয়ে দিয়ে দিলাম। এখন দিলাম কুচানো লতা পাতাগুলো, এখানে কচু পাতাও আছে তাই আগে দিয়েছি। এবার দিলাম ওই ভেজে রাখা সবজিগুলো, ধুন্দুল, চিচিঙ্গা, ঝিঙ্গে, পটল, আরও কি আছে, ওই ভেন্ডি, এসব দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দিচ্ছি কুমড়ো ডাঁটা আর সজনে ডাঁটা। পাতিল একেবারে ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে আরও একটু জল লাগতে পারে, দেখা যাক, যদি লাগে দেব। আগে এগুলি নেড়ে ছেড়ে একটু নিচে ঢুকিয়ে দেই। পাঁচন হয়ে আসছে। ফোড়নের জন্য কড়াইতে সরিষার তেল দিলাম। ইন্ডাকশান ওভেনেই ফোড়নটা রেডি করে নিচ্ছি। কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, 1 চা চামচ পরিমাণ কুচানো নারিকেল, বড় এক ফালি নারিকেল কুচিয়ে রেখেছিলাম গতকাল রাতেই। নেড়ে চেড়ে ফোড়নটাকে নারিকেল সহ লাল লাল করে ভেজে নেব। এদিকে পাঁচনও খুব সুন্দর মতো হয়ে আসছে, ফোড়নটা দিয়ে দিলাম। এদিকে আমাদের নিমন্ত্রিত অতিথিরাও চলে আসছে। আমরা বলেছিলাম ছেলে বউ সবাইকে নিয়ে আসতে, তো ওদের বৌমার নাকি শরীর একটু অসুস্থ, তাই বৌমা আসে নাই, ছেলেও আসে নাই, ওরা মা বাবা 2 জন আসছে। তো ওদের জন্য পাঁচন দিয়ে দেব, সমস্যা নেই। উনি ওদের সাথে গল্প করছেন আর এদিকে আমি রান্না করছি। কয়েক ফালি কুচানো কাঁচামরিচ আর থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম, সাথে সাথে গরম মশলা বাটা দিয়ে দিলাম। গরম মশলায় আছে দারুচিনি, এলাচ আর লং। এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেব। জল আর লাগে নাই, ভেবেছিলাম জল লাগবে, ফোটানো গরম জলও রেখেছিলাম, লাগে নাই। এভাবে করে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মিশিয়ে দেব। তবে এইসব রান্না একটু মনোযোগ দিয়ে করতে হয়। একবার রান্নাঘরে আসছি, একবার ওদের কাছে গিয়ে গল্প করছি। আবার মনে সব ধরনের মাছ পাওয়া যায় না, হ্যাঁ, কিন্তু মাছ বাজারের ভিতরে ঢুকে কাদা হয়ে আমি সকালে ঢুকছিলাম মাছ কিনবার ওই যে বিশ্রাইতেছি কাঁঠাল, তারপরে সাজনা বিশ্রাইতেছি, ওই আর কালকে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর এটা তো এমনি কাদা হয়ে যায়, ভালো হয় না, ভালো তিনগাল হইলাম, দামও খুব খারাপ না। এগুলো আপনি পাইবেন কোনা নেতা আপনার এই রায়সা বাজার, হিন্দুর গোলা তো সব আছে, তারপরে কুরমুতা, এই আপনার কুমড়ার ডাঁডা, ইয়ে এই কাঁচা কুমড়া, ওখানে তো কাঁচা ইয়ে আপনার কাঁচা কাঁঠাল সারা বছর। আর ইন্ডিয়াতে দেখলেন এটা দেখছো খালি কাঁঠাল খায় না, ইয়ে তো শুধু কাঁঠাল খালি করে বিক্রি করে না, এরা পাকা খায় না, পাকা খায় না, ওরা ফালি করে বিক্রি করতে পারে, অথচ প্রচুর কাঁঠাল। মেয়ের পুরো প্রচুর কাঁঠাল, হ্যাঁ,
যে বিডিআর একটা পয়সা দিতে পয়সা দিয়ে দেখলাম যে ইয়ে কাঁঠালের সারা বেশি মোটা না এরকম আরে বাবা কি কাঁঠাল তুলে দিয়েছে একবার শিকড় টিকড় ইয়ে হ্যাঁ। অনেক কাটা হয়। অনেক কাঁঠাল হ্যাঁ ঘরে কেউ নাই আগে তো জিও বলে কত কাজ করছি আরে আজ এক সপ্তাহ পর্যন্ত সেরা করে আগে কাঁঠাল তো ওজনই জিনিস আপনি আনতে তো কষ্ট। কষ্ট হবে আরে তারপরে মরে না তো কত বাজার করে সব সময় ধরেন এটা বড় হইলে একটা কথা আছে এটা হচ্ছে একটা শনিবার একটা কাঁচা খেতে বুঝতে পারছি। তবে জিনিসগুলো ভালো আমি আবার এখন চিন্তা আচ্ছা করছি মানিক বাবু করে ইন্ডিয়া গেছো হাসান হ্যাঁ কি রে আগে জানেন, আগে গাড়ি যায় না। বুয়া গেছে আমরা সাইডে রাখছি। সাইডে এগুলো দিয়া হেরে কিছু না, আমার অ্যাটেন্ডেন্স হিসাবে গেছে। ও আচ্ছা গেলাম একটু ঘুরে আইলাম, ওই যে ওখানে গেছি, বিভিন্ন মন্দিরে গেছি, বিভিন্ন তাহলে জায়গায় মেডিকেল বিষয় ছাড়া আর কোনো বিষয় নেই হ্যাঁ, না মেডিকেল বিষয় ছাড়া আর বিষয় নাই। আবার দাম হলো এই যে 50,000 টাকা ঘুষ দিছি খুব ভালো বিষয় করতে। গত 2 বছর দেখতে পারি নাই তো। এখন কি অবস্থা আছে তাই না আছে 2 মাস 3 মাস পরে আবার দেখতে গেছি। ডাইরেক্ট টিকিট চেন্নাইতে ছিলাম না। আমাদের আসলে কলকাতা ঘোরা হয় না আর অন্যদের এখানে দোকান দিয়ে এত বছর কিন্তু কেমন রাখে দোকান দিয়ে তো অনেক অনেক বছর অনেক বছর না। হ্যাঁ মানুষের শুধু শুধু করে টাকা লইলে এই দোকানের মাল উড়ে ওই বিক্রি করে মানুষের শুধু হাতে আমার দোকান দিছে 20 বছর হয়ে গেছে মানুষের হেড করে সে জানে, আমি জানি না। আমি একবার গেছিলাম ইয়েতে, আমার তো কাকা আমি খাওয়া কিনবো কিছু একটা দোকান দিলে 5টা দোকান দেয় হুম? হ্যাঁ? আর সে চলতেই পারে না এটা। না চলতেই পারে না। আর রেশনে তো সব হয় সেটা হ্যাঁ আর বিভিন্ন ভাতা হ্যাঁ বাতা পায় রেশনে যে সাইড পায় এটা দিও চলে হ্যাঁ এর আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে ও অ্যাডভোকেট, বৌমাও কাস্টমে চাকরি করতেন, বর্তমানে অবসরে আছেন। মানিক আমার চেয়ে বয়সে 1 বছরের বড়, 1 বছর নয় 10 মাসের বড়। ছোটবেলায় আমরা একসাথেই পড়ালেখা করেছি, খেলাধুলা করেছি, একসাথেই স্কুলে যেতাম, একেবারে বাল্য বন্ধুর মতোই। খারাপ আঙ্গু এর মতো এরকম মানুষকে নিয়ে রোমাজের অসুস্থ হওয়ার ঘরে 2টা ফ্যান চলছে, এ কারণে শোঁ শোঁ শব্দ। পাঁচন রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। এদিকে রান্নাঘরের সব বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা মুছে ক্লিন করে নিয়েছি। খুব তাড়াহুড়ো করে কাজ করছি। এখন ওরা আমাদের জন্য কি আনছে আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। এনেছে 1 কেজি নিমকি, এটা হলো মিষ্টি আর দই। তো বলছি, বাবা দই মিষ্টি কেন আনলে? আমরা তো দই মিষ্টি খাই না, তুমিও তেমন খাও না, ওরও ডায়াবেটিস আছে। ও বলছে অসুবিধা নাই, পার্থ খাবে। আসার পর ওদেরকে শুধু বেলের শরবত দিয়েছি, ওরা বলছে আর কিছুই খাবো না। তো এখন টেবিলটা গুছিয়ে নিয়ে সবার জন্য খাবারের আয়োজন করছি। কি যে ভালো লাগছে, ওরা আসাতে গল্প সল্প করছি, আমার কাছে অনেক আনন্দ লাগছে। বৌমা বারবার বলছে, পিসিমা টেবিলে সব নিয়ে আসেন, একসাথে সবাই মিলে বসে খাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আসলে বহু বছর পর এরকম ওদের সহ একসাথে পাঁচন খাবো, এটা ভাবতেই ভালো লাগছে। আগে তো পাঁচন রান্না করলে মেয়েরা সহ একসাথে খেতাম, তখনকার আনন্দ ছিল অন্যরকম। মাঝে কয়েক বছর আমরা 3 জন মাত্র, কোনো কোনো সময় পার্থ আগে বা পরে খেয়ে নিত। বিশেষ করে আমরা 2 জন একাই পাঁচন খেতাম আর আগের গল্প করতাম। এবছর আমাদের এমন ভাগ্য, আমাদের ছেলে বৌমা আসছে, এবছর ওদের সাথে একত্রে পাঁচন খাবো। আছে সব হিন্দুদের ইন্ডিয়াতে পারে। আমি এই জিনিসটা বেশিরভাগ নারায়ণগঞ্জের লোকের। ওরে বাবা, এদের এক লোকের কি ইন্ডাস্ট্রি,
ইন্ডিয়াতে ভগবান জানে গো। না ভালোই ওই যে রং টং টং ইয়েতে আঠাল গলি গেছে হ্যাঁ। একেবারে। হয়েছে ও বাবা ইচ্ছা মতো খাইবে, তারপরে লাস্টে দিন ভাত খাইবে। আমি এটা সুদা খেতে পারবো না। তো খাইবে না? ভাত দিমু? ভাত তো অবশ্যই দিমু। ভাত দিয়ে খাও না, ভাত দিয়ে। আচ্ছা, আমরা তরকারি খাই না, যেমন পাঁচনটা তো আমরা এই দিনে দুপুরে ভাতও খাই না, পাঁচন খাই। পাঁচানা শ্রীরামপুর। আমাদের বৌমা যশোরের মেয়ে, ওদিকে পাঁচন রান্না করে না। মানিক, মাখন এরা আবার পাঁচন খেতে খুব ভালোবাসে। এরা যাওয়ার সময় মাখন এবং ওদের ছেলে বৌমার জন্য পাঁচন দিয়ে দেব। পাঁচন, চিড়া, মুড়ি, দই, মিষ্টি সব দিয়ে দেব। আমার জ্যাঠাতো ভাইয়েরা 4 জন। এ হলো মেজো দাদার ছেলে। মেজো দাদার 2 ছেলে, মানিক আর মাখন। এরা 2 জনে ঢাকায় থাকে, 2 জনেই অ্যাডভোকেট। এদের 2 ভাইয়ের নিজস্ব ফ্ল্যাট বাড়ি আছে, ঘরে এয়ার কন্ডিশন আছে। তো আমাদের ঘরে এসে হয়তোবা ওদের কাছে গরমও লাগছে, তবে মান গৌরব কিছুই নাই। 3-4 বছর আগেও একবার মানিক বাবুকে পাঁচন খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলাম। খুব খুশি হয়ে বৌমা সহ আসছিল, সেই কথাই বলা বলি করছে। বলছে, পিসিমা পাঁচনটা যে কি চমৎকার হয়েছে। বৌমা বলছে, শুধু শুধু পাঁচন খাবো, ভাত খাবো না? আমি বলছি, মা ভাতও রান্না করেছি, 3 রকমের ভাজা করেছি, টক ডাল রান্না করেছি, যেটা ইচ্ছা ওটা খাও, কোনো সমস্যা নাই। বসেন, আপনি বসেন। পাঁচন আর একটু আনি। আগে আপনার জানে কয়টা পুকুর আছে? স্বাদ লাগেনি বাবা, স্বাদ লাগেনি। আরে না, কষ্ট স্বাদ লাগেনি। দিনের বেলায় মানুষ যাইতো না। সেখানে বাড়ি নিয়ে গেছে। ভয়ে যেত না। হয়ে যাইতো না। রান্না বান্না করে নিবো। রান্না করতে পারেন? মাংস হলে পোলাও মাংস। তখন খুব ভালো রান্না করে পোলাও মাংস, বিরিয়ানি রাঁধতে পারে, পোলাও রাঁধতে পারে, মাংস রাঁধতে পারে, বুঝছেন? ওগুলা ভালো পারে। আরে আমরা এরকম একটা বউ আমার। এখনকার মেয়েরা এই পারে, এই সব পারে। নয় না। সোমা, রুমা, রিয়ার কথা বলছে ওরা। বলছে, পিসিমা ওরা আসে না? তো আমি বলছি, বাবা আসে, ওদের কাজের সময় ওরা আসে, কাজ শেষে চলে যায়, এমনিতে বেড়াতে কেউ আসে না। আর এবার তো সোমার ছেলে অরিন্দম, ও মেট্রিক পরীক্ষা দেবে, ওরা অনেক ব্যস্ত। বাবা মা 2 জনে চাকরি করে, এদিকে ছেলের পড়ালেখা। আমি তো ওদের সাথে ফোনেও তেমন কথা বলি না, শুধু মেসেঞ্জারে কথোপকথন হয়। সব সংস্কৃতি শিখামো। মায়া ওয়ে থাকলো না। দিয়ে আমার মায়ের কেমন? এমনি পাওয়া মানে যায়। শিখামো মানে এসব দেখাইবো, শিখাইবো, জানাইবো, এটা আর কি। আমার ছোট মেয়ে রিয়ার কথা বলছিলাম। রিয়াকে বিয়ে দিয়েছি কুষ্টিয়া, ওদের ওদিকেও এভাবে পাঁচন রান্না করা খাওয়া এসব নাই। তো রিয়া বলছিল, মা এবছর আমি পাঁচন রান্না করব। ও লাবণও বানিয়েছে, পাঁচনও রান্না করেছে। বলছে, আমার মেয়েকে দেখাবো আমাদের ছোটবেলায় আমরা কিভাবে পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তি উদযাপন করতাম। ওই কথাটাই বলছিলাম। তো এখন আমার জন্য খাবার বেড়ে নিলাম, ওদের সাথে বসে খাবো আর গল্প করব। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওরাও চলে যাবে। তো ওদের সাথে আমরাও বের হব, আমাদের জায়গাটা একটু ওদেরকে দেখাতে নিব। মানিক প্রায় সময় বলেছিল, আপনাদের জায়গাটা কোথায় একটু দেখব। তো আজ যখন সুযোগ পেয়েছি তখন ওদেরকে নিয়ে বের হলাম। বলছিল, পিসিমা আমরা তো শিল্পকলা একাডেমিতে যাব, ওখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়, আপনারাও চলুন, পার্থ বাসায় নাই, বাসায় থেকে কি করবেন? তখন আমি বলছি, না বাবা। আপনি এখানে কয় কাটা? 15-6 কাটা। 15-6 কাটা। এটা ডেভেলপারকে দিয়ে দেন। অবশেষে 2টা অটো রিকশা নিয়ে আমরা এখানে চলে আসলাম আমাদের জায়গার সামনে। এই হলো আমাদের জায়গাটা, খালিই পড়ে আছে।
চারিদিকে বড় বড় অনেক বিশাল বড় বড় বিল্ডিং হয়ে গেছে, আমাদেরটা খালি পড়ে আছে। আমার মনে চায় এখানে আসি একটা কিছু করি। ওইটার থেকে এটা ভালো। কত ভালো না? হ্যাঁ, না না, ওই এলাকার থেকে এটা ভালো। হ্যাঁ, না না তোমরা যাও গা, পরে যাবে হ্যাঁ সারাজন তো যাওয়া যাবে না। তুই থাকবা নাকি কতক্ষণ? না না, থাক। আরে জাগারে তোরে কালা চাই যাই। 10 মিনিটের মতো ওখানে ছিলাম, বেশিক্ষণ থাকি নাই। ওরা আবার শিল্পকলা একাডেমিতে যাবে, ওখানে অনুষ্ঠান আছে। বারবার বলছিল আমাদেরকে যাওয়ার জন্য। আমি বলছি না বাবা, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, এখন আর ওই রকম ধৈর্য নাই ওখানে গিয়ে বসে কিছু দেখার। তোমরা যাও, বেঁচে থাকলে আগামী বছর যাব। এই বছর পাঁচন রান্না আমার সার্থক হয়েছে, ওদেরকেও দিয়েছি, পাশেরও 2-1 জনকে দিয়েছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।